ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। जय माँ जय माँ। আমি আপনাদের সামনে একটি বরোদা অঞ্চলের বিশেষ দেবতা, গুজরাটের মধ্য গুজরাট বরোদা, এখানে ইনাকে বলা হয় বড়িয়া বাবা। এটি আমি আপনাদের ছবি সহ পরে পোস্ট করে দেখাচ্ছি, বিষয়টি শুধু বোঝাবার জন্য। একটা অদ্ভুত কেবল মুখমণ্ডল। এখানে অনুসন্ধান করে যে জানা গেল এলাকাটি ভিল সম্প্রদায় অধ্যুষিত। ভিল সম্প্রদায় আমরা জানি যে চারটি উপজাতিদের, ট্রাইবেলদের সম্প্রদায় রয়েছে, তার মধ্যে ভিল সম্প্রদায় অন্যতম। কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, এই চারটি ভারতবর্ষের বেসিক্যালি মেজর, মানে সংখ্যায় বেশি এই চারটি আদিবাসী সম্প্রদায় আমাদের রয়েছে। তো এই দেবতার আবির্ভাব যা জানা যাচ্ছে, ইনি এসেছেন মহাভারতের সময় থেকে। মহাভারতের কালে আমাদের ভীমসেন, দ্বিতীয় পাণ্ডব, পঞ্চপাণ্ডবের অন্যতম বলবান ব্যক্তিত্ব এবং মহাভারতের বলশালীর দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে প্রধান চরিত্র। আর গীতার দিক দিয়ে অ্যানালিসিস করলে আমরা দেখব সেখানে ভক্ত হিসেবে অর্জুন প্রথম ব্যক্তিত্ব। তো এই ভীমসেনেরই শক্তির উপাসক হিসেবে, শক্তির প্রামাণ্য হিসেবে, শক্তির নিদর্শন হিসেবে ভীমসেনেরই পুজো করা হয় সারা ভারতবর্ষে, এমনকি আমাদের বঙ্গভূমিতেও হয়। যেটুকু জানা যাচ্ছে, এই মুখমণ্ডল এটি ঘটোৎকচের, অর্থাৎ হিড়িম্বা পুত্র। তো আমি যাদের সঙ্গেই কথা বলেছি বিভিন্ন সম্প্রদায়ের, তারা অনেকটা কনফিউজড। তারা বিভিন্নভাবে, যারা রোজ এসে প্রণাম করছেন এখানে আমাদের, আমি যে অঞ্চলে রয়েছি ভীমপুরা নর্মদা তটে বরোদার, এখানে রামকৃষ্ণ মিশনের যে ব্রাঞ্চটি রয়েছে, এটি বেলুড় মঠের নয়, কিন্তু রামকৃষ্ণ ভাবধারা রামকৃষ্ণ আশ্রম রূপে প্রজেক্ট। এটা কালী মন্দির সহ এখানে বিশেষ মহাবীরের মন্দির এবং এই বড়িয়া বাবার মন্দির। এখানে হিন্দিতে এনাকে গুজরাটিতে বড়িয়া বাবা বলা হয় এবং ইনি এখানকার প্রধান দেবতা। তো এই বড়িয়া বাবা নিয়ে অনেক রকমের গান আছে, অনেক রকমের কি বলবেন ওগুলো ফক্স রয়েছে এবং অনেক রকমের কলোকুয়াল সব স্টোরি রয়েছে। এবং আবার এক অংশ বলছেন ইনি ভীমের পুত্র ঘটোৎকচ, আবার আরেক অংশ বলছেন না, ইনি বব্রুবাহন। তাহলে চলে গেল পিতা হিসেবে অর্জুন। আর অর্জুন বব্রুবাহন যখনই আসছে তখনই মণিপুরের গল্প এসে যাচ্ছে, আমাদের চিত্রাঙ্গদা উলিপির কথা মনে করিয়ে দেয়। যাই হোক, এইটি একটি বিশেষ দেবতা মুখমণ্ডল এবং বিশেষ ধরনের তিনি দেখতে। তাকে এখানে দেখলাম সব ফুল এবং বেলপাতা দিয়েই পুজো করা হয়, অদ্ভুত। আচ্ছা, আর এরপরে আমি যে কথাটি বলবো, যেটি মূলত আমাকে খুব অনুপ্রাণিত করেছে, সেটি হচ্ছে ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি হলেন ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দ এখানে সামনেই আমাদের গঙ্গনাথ শিব মন্দিরে স্বাধীনতা সংগ্রামের সময় ছিলেন। তিনি স্বামী ব্রহ্মানন্দগিরি মহারাজ, এই ব্রহ্মানন্দজি কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ নন। ইনি একজন সিদ্ধ যোগী মহাত্মা। তার সঙ্গে ইনার সংযোগ হয় এবং সেই যোগাযোগের পরে ইনি এই আজাদি যাতে ভারতবর্ষে দ্রুত আসে, তার জন্য ঋষি অরবিন্দকে সহযোগিতা করতে চান। তো সেই জন্য তিনি এখানে যে সরস্বতী মন্দির রয়েছে সেটিও আমি দেবো, আপনাদের ফুটেজের লিঙ্কে দেবো। তো কারণ আমি এগুলো নিয়ে ভালো কিছু সাজাতে পারি না, আমি মূলত বিষয়টা বলছি এবং ছবিগুলো পোস্ট করে দেবো এর সঙ্গে।
প্রথমের দিকে। তো তিনি মা সরস্বতীর এখানে সাধনা করে কৃপা লাভ করেন। এই জন্য যে ছবিটি দেব তাতে দেখবেন মা সরস্বতী বীণা বাদনরত অবস্থায় মা বসে রয়েছেন, তার নিচে ঘট প্রতিষ্ঠিত, নিত্য পূজা হয় এবং ওপরে ঋষি অরবিন্দ এবং ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমার ছবি রয়েছে এবং মাঝখানে রয়েছে স্বামী ব্রহ্মানন্দ গিরির ছবি। এই ব্রহ্মানন্দ গিরি মহারাজ অত্যন্ত এই নর্মদা তটের তপস্বীদের মধ্যে ওই সময়ের অন্যতম শ্রেষ্ঠ তপস্বী। এনার কাছে অনেকেই এসেছেন। আমাদের বিশেষ করে বালানন্দ ব্রহ্মচারীকে দেখলাম, ওনার যে সাজানো ফটো, সেখানে বালানন্দ ব্রহ্মচারীকে আসতে দেখেছি এবং ঋষি অরবিন্দের মতো ব্যারিস্টার তিনি এসেছেন। বলা বাহুল্য ঋষি অরবিন্দ সে সময় ইনি বরোদাতে একটা সময় প্র্যাকটিস করতেন, এখানে হাইকোর্ট রয়েছে। তো যাই হোক, স্টোরিটা এরকম যে ওনাকে সহযোগিতা করবার জন্য এই মা সরস্বতীর ঘরের পেছনে একটি প্রায় একতলা হাইটের বাড়ি বানান এবং সেখান থেকে সিঁড়ি বানিয়ে নিচে মাটির ভিতর দিয়ে সুড়ঙ্গ বানিয়ে 1 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে ওঠার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং ঋষি অরবিন্দ তথা অগ্নিযুগের বিপ্লবীরা বাংলার, তারা এত দূর 2000 কিলোমিটার ডিস্টেন্স, হাওড়া থেকে 2000 কিলোমিটার ডিস্টেন্স, এত দূরে এসে এই সুড়ঙ্গের মধ্যে বোমা মারতেন ইংরেজদের আক্রমণকে প্রতিহত করার জন্য। ফলে কি হলো, এই বারুদ ধোয়া জল নর্মদার জলে পড়ল এবং নর্মদার মাছেরা একসময় মরে ভাসতে শুরু করলো। আর এটা একান ওকান হতে হতে ইংরেজ গোয়েন্দাদের কানে গেল। ইংরেজ কর্মকর্তারা বরোদা থেকে সেগুলো সরেজমিনে সব তদন্ত করে বুঝলেন যে এই মহারাজের আশ্রম থেকেই এই ব্যাপার ঘটছে। এবং তারপরে আমরা সব জানি এই আন্দোলনের যে এখানে একটা ক্ষিপ্রতা আনা হয়েছিল গুজরাট এলাকায়, মহারাষ্ট্র ইত্যাদি এলাকায়, সেটা প্রতিহত হয়। এবং সেই সময় ঋষি অরবিন্দের সঙ্গে মায়েরও দেখা হয়। শ্রীসীমা আনন্দময়ীর মার কথা বলছি, শ্রীসীমা আনন্দময়ীর সঙ্গে সাক্ষাৎ হয়। তিনিও দূরদৃষ্টি দিয়ে ওনাকে বলেন যে আপনার ব্রহ্মজ্ঞান বা ইষ্টলাভের যে আকুলতা ব্যাকুলতা আপনার মধ্যে রয়েছে তা পূরণ এখানে হবে না। এটি করার জন্য আপনি সাউথে যান, অর্থাৎ দক্ষিণ ভারতে যান। সেই মতো ঋষি অরবিন্দ এখান থেকে দক্ষিণ ভারতে যান এবং দক্ষিণ ভারতে গিয়ে তিনি সুন্দর পন্ডিচেরি আশ্রম স্থাপন করেন। 2017 সালে তা আমার ভিজিট করার সৌভাগ্য হয়েছিল। সমস্ত বাড়িগুলি এক অদ্ভুত ধরনের দেখতে, অদ্ভুত কেন বলবো, সুন্দর ডিজাইনের দেখতে, একই রকম রঙে রঞ্জিত। এবং সেখানে ওনার যে মহাসমাধি হয়েছিল, অন্ত্যেষ্টি হয়েছিল, সেটি সুন্দর করে সাজানো থাকে, প্রত্যেক দিন ফুল দিয়ে সাজানো হয়। তো আমরা ঋষি অরবিন্দ সম্বন্ধে জানি, তিনি এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে মুরারি পুকুর বোমা মামলা হবে, তাতে উনি অ্যারেস্ট হবেন। ভাই বাড়ির ঘোষ পর্যন্ত ওরা অ্যারেস্ট হবেন। অ্যারেস্ট হওয়ার পরে যে উনি যখন জেলে থাকবেন, সে সময় ভগবান শ্রীকৃষ্ণ, মুরারি, বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণের উনি দর্শন লাভ করবেন। পরমাত্মার সঙ্গে উনি নিবিড় সংযোগ স্থাপন করতে পারবেন এবং তারপরেই উনি এই আন্দোলন থেকে সরে আসবেন। তবে ভবিষ্যৎবাণী করবেন যে 15ই আগস্ট আমার জন্মদিনে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করবে। পরবর্তীকালে দেখা গিয়েছিল তাই হয়েছিল। 15ই আগস্ট ছিল ঋষি অরবিন্দের জন্মদিন এবং ওই দিনই ভারতবর্ষের স্বাধীনতা, যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতায় তো অনেকের অনেক ক্ষোভ থাকতে পারে, কিন্তু আপাতত ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করা তা পেয়েছিল। সেটি গতকাল আমি একটু নিরিবিল হয়েছিল, অনেকক্ষণ ধরে ওখানে একজন ঠাকুরের সহযোগিতা নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম এবং
সত্যি কথা বলতে গায়ের লোম সব রোমাঞ্চিত হচ্ছিল। কি কষ্ট, কি মেহনতের পরিবর্তন, মানে মেহনতের দরুন আমরা এই স্বাধীনতা লাভ করেছি। আর ভারতবর্ষের মানুষ তথা ভারতবর্ষে যারা পরিচালনা করছে সেদিন থেকে আজ ৭৫ বছর, তাদের সদিচ্ছার অভাবে দেশটা আজ কীরকম জায়গায় রয়েছে। উপর্যুপরি কেবল পাওয়ার নিয়ে সবাই ক্ষমতা দখলের জন্য সবাই গদিতে বসবার জন্য মরিয়া, ভোটের রাজনীতি চলছে। আর সেই প্রবণতা আমাদের আমজনতারও রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, যেখানে দেশ আর তৈরি হচ্ছে না, দেশ আর সুন্দরভাবে গঠন হচ্ছে না, খালি ক্ষমতার হাত বদল হচ্ছে। চেয়ারে দুদিন ছাড়া অন্য লোক বসছে, দেশ যে এইখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আমি মনে করি এমন কিছু পরিবর্তন হয়নি। যদি আমরা স্বাধীনতা পরবর্তীকালে জন্মেছি, তো স্বাধীনতার পূর্ববর্তীকালের যেসব মানুষজন রয়েছেন তারা বলেন যে তখন ব্রিটিশদের শাসন ছিল নির্মম, কড়া, কিন্তু সচ্ছলতা ছিল অনেকখানা বেশি। তবে ব্রিটিশরা বর্তমান দেশীয় সরকারে যারা পরিচালনা করছেন তাদের মতো খুঁটিনাটি সব বিষয়ে নজর রাখতেন না, কারণ তারা তো লুট করতে এসেছিলেন, তারা সাম্রাজ্যবাদী, তারা এখান থেকে সমস্ত লুটফুট করে হাজার হাজার টন সোনা সব লুট করে ইংল্যান্ডে নিয়ে গিয়েছেন, যাতে করে তারা শতাব্দীর পর শতাব্দী বসে খেতে পারেন। তো যাই হোক, আজকে আমরা ঋষি অরবিন্দ, মা সরস্বতীর তাঁর কৃপালাভ করার কথা আপনাদের কাছে কিঞ্চিত নিবেদন করলাম, এবং বলিয়া বাবার কথা বললাম, যেটি এই বরোদা এরিয়ায় অঞ্চলে নর্মদা তটে বিশেষ প্রাধান্য পেয়েছে। তিনি যেই হন না কেন, তিনি অর্জুন পুত্রই হন আর বিকোদর ভীম পুত্রই হন, তিনি সম্মানের সঙ্গে এখানে পুজো পান, এবং তাকে স্মরণ করে এখানকার মানুষের খুব ভালো থাকে। জয় রামকৃষ্ণ, সবাই ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা। আগামী শারদ উৎসব সুন্দরভাবে সকলের কাটুক। জয় মা।